Learners, how are you? I hope that you are doing very well at your home. Here I am Mujahidul Islam, Assistant Professor, Department of English, Milestone College. আজকে আমরা নতুন একটি টপিক শিখব ইংলিশ ফর টুডে ফার্স্ট পেপার থেকে ইউনিট 8 লেসন 4 আমাদের আজকের টপিক হচ্ছে থ্রেটস টু টাইগার্স অফ ম্যানগ্রোভ ফরেস্ট অর্থাৎ ম্যানগ্রোভ ফরেস্টে বাঘেদের জন্য কি কি হুমকি আছে কি কারণে তারা হুমকির সম্মুখীন আজকের এই প্যাসেজে আমরা ওইটি দেখব তো চলো আজকে আমরা প্যাসেজটা আগে পড়ে দেখি আমি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোকে হাইলাইট করে দিয়েছি তোমাদের সুবিধার্থে এবং সাথে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলোর মিনিংও দিয়েছি নিচে তোমরা এগুলো ভালো করে শিখবে কপিতে লিখে রাখবে তা না হলে তোমাদের এগুলো মনে থাকবে না তাছাড়া আমি যখন পড়ব আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ভালোভাবে তো চলো আমরা প্যাসেজটি পড়ে দেখি A vast mangrove forest shared by Bangladesh and India that is home to possibly 500 Bengal tigers is being rapidly destroyed by erosion, rising sea levels and storm surges according to a major study by researchers at the Zoological Society of London and others অর্থাৎ এখানে আমরা জানতে পারছি এ ভ্যাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট আসলে এ ভ্যাস্ট ম্যানগ্রোভ ফরেস্ট বলতে আমরা সুন্দরবনকে বুঝি এই সুন্দরবনটা হচ্ছে শেয়ার্ড বাই বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া অর্থাৎ সুন্দরবনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার ভিতরে পড়েছে দ্যাট ইজ হোম টু পসিবলি 500 বেঙ্গল টাইগার্স এবং এটা প্রায় 500 রয়্যাল বেঙ্গল টাইগার্সের বাসস্থান ইজ বিং র্যাপিডলি ডিস্ট্রয়েড আর এই বনটি এই ম্যানগ্রোভ ফরেস্টটি র্যাপিডলি ডিস্ট্রয়েড খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বাই ইরোশন ভাঙ্গনের কারণে সুন্দরবন হচ্ছে ভাঙ্গনের শিকার রাইজিং সি লেভেলস সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়ার কারণে অ্যান্ড স্টর্ম সার্জেস জলোচ্ছ্বাসের কারণে এটা দেখতে পাচ্ছ জলোচ্ছ্বাসের ছবি তারপরে ইরোশন হচ্ছে নদী ভাঙ্গন বা ভাঙন উপকূলীয় অঞ্চল ভাঙল এখানে ছবি দিয়ে তোমরা বুঝতে পারছো স্টর্ম সার্জেস হচ্ছে জলোচ্ছ্বাস আর এই কথা কারা বলছে এই কথা বলছে হচ্ছে জুলজিক্যাল সোসাইটি অফ লন্ডন অ্যান্ড আদার্স কি বুঝতে পেরেছ আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছ দ্য সুন্দরবনস ফরেস্ট টুক দি ব্রান্ড হচ্ছে ধকল সামলানো of super cyclone Sidor in 2007 সুন্দরবন হচ্ছে 2007 সালে সিডরের মতো একটা শক্তিশালী ঘূর্ণিঝড়ের ধকল সামলেছিল বাট নিউ স্যাটেলাইট স্টাডিজ শো দ্যাট কিন্তু নতুন উপগ্রহের স্টাডির মাধ্যমে দেখা যাচ্ছে যে 71% অফ দি ফরেস্টেড কোস্টলাইন উপকূলীয় বন অঞ্চল প্রায় 71% ইজ রিট্রিটিং কমে যাচ্ছে অর্থাৎ টোটাল যে এরিয়া ফরেস্টেড কোস্টলাইন ওটার 71% কমে যাচ্ছে বাই অ্যাজ মাস অ্যাজ 200 মিটার্স এ ইয়ার আর বছরে কমছে 200 মিটার অর্থাৎ টোটাল এরিয়া থেকে 71% কমে যাচ্ছে আর বছরে কমছে 200 মিটার করে বুঝতে পারছো বিষয়টি খুবই ভয়াবহ এবং এইভাবে যদি কমতে থাকে তাহলে একসময় সুন্দরবন হারিয়ে যাবে এখানে ছবিতে তোমরা দেখছো যেটা ফরেস্টেড কোস্ট লাইন অর্থাৎ উপকূলীয় অঞ্চলে যে বন জঙ্গল থাকে বন থাকলে ওই উপকূল অঞ্চলকে ফরেস্টেড কোস্ট লাইন বলা হয় আশা করি তোমরা খুব সুন্দর বুঝেছ ইফ ইরোশন কন্টিনিউস অ্যাট দিস পেস বলছে এইভাবে যদি ভাঙন চলতে থাকে এটা তোমরা দেখছো ইমেজের মাধ্যমে একটা ভাঙনের ছবি উপকূলীয় অঞ্চল ভাঙার ছবি বলছে এইভাবে যদি নদী বা উপকূলীয় অঞ্চল ভাঙতে থাকে অলরেডি থ্রেটেন টাইগার পপুলেশন হুমকির মুখে থাকা বাঘের সংখ্যা লিভিং ইন দ্য ফরেস্ট এই জঙ্গলে থাকা বাঘগুলো উইল বি পুট ফার্দার অ্যাট রিস্ক এগুলো আরও ঝুঁকির মধ্যে পড়বে অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে সুন্দরবনের বাঘগুলো অলরেডি তারা বিভিন্ন
হুমকির মুখে আছে। আর এইভাবে যদি ইরোশন চলতে থাকে, সুন্দরবন ভেঙে বঙ্গোপসাগরে পড়ে যেতে থাকে, তাহলে সুন্দরবনের বাসস্থানটি একসময় হারিয়ে যাবে এবং বাঘ আরও হুমকির মধ্যে পড়বে, বাঘের অস্তিত্ব আরও হুমকির মধ্যে পড়বে। ন্যাটালি পেটোরেলি, ওয়ান অফ দি রিপোর্টস অথার্স, অর্থাৎ আমরা যে প্যাসেজটি পড়ছি এটি একটি রিপোর্ট যেটা দ্য গার্ডিয়ান পত্রিকা প্রকাশিত হয়। তো ন্যাটালি পেটোরেলি হচ্ছে এই রিপোর্টের একজন অথর বা লেখক। তিনি বলছেন, কোস্টলাইন রিট্রিট ইজ এভিডেন্ট, কোস্টলাইন অর্থাৎ উপকূলীয় অঞ্চল, ইজ রিট্রিট উপকূলীয় অঞ্চল যে কমে যাচ্ছে, হ্রাস পাচ্ছে, ইজ এভিডেন্ট পরিষ্কার, বিষয়টা একেবারেই পরিষ্কার, এভরিহার সব জায়গায় যেদিকে তাকানো যায় ওদিকেই দেখা যায় বিষয়টি স্পষ্ট। A continuing rate of retreat would see these parts of the mangrove disappear, মানে হারিয়ে যাওয়া, within 50 years, অর্থাৎ এই হারে যদি তোমার উপকূলীয় অঞ্চল কমে যায় তাহলে 50 বছরের ভিতরে এই ম্যানগ্রোভ ফরেস্ট হারিয়ে যাবে। অন দি ইন্ডিয়ান সাইড অফ দি সুন্দরবনস, তোমরা জানো সুন্দরবন দুই ভাগে ইন্ডিয়া এবং বাংলাদেশের ভিতরে পড়েছে। এখানে বলছে যে ইন্ডিয়ান অংশের ভিতরে দি আইল্যান্ড, সুন্দরবন একটি আইল্যান্ড, হুইচ এক্সটেন্ডস মোস্ট ইনটু দি বে অফ বেঙ্গল, ইন্ডিয়ার সাইডে যেই সুন্দরবনটি পড়েছে এটা বেশিরভাগ বঙ্গোপসাগরের ভিতরের দিকে চলে গেছে। হ্যাজ রিসিডেড, এবং সেখানে কমে গেছে, রিসিড মানে কমে যাওয়া, বাই অ্যান অ্যাভারেজ অফ 150 মিটার্স এ ইয়ার, অর্থাৎ ইন্ডিয়ার অংশে সুন্দরবন প্রতি বছর 150 মিটার করে কমে যাচ্ছে, উইথ এ ম্যাক্সিমাম অফ জাস্ট ওভার 200 মিটার্স, এবং সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ 150 থেকে 200 মিটার করে কমে যাচ্ছে ইন্ডিয়ার অংশে প্রতি বছর। This would see the disappearance of the island in about 20 years, অর্থাৎ এইভাবে যদি চলতে থাকে তাহলে 20 বছরের ভিতরে ইন্ডিয়ার অংশে যে সুন্দরবন আছে সেটা হারিয়ে যাবে। The Sundarbans is known for vanishing islands. সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট হচ্ছে একটি বিলীয়মান আইল্যান্ড হিসেবে, দ্বীপপুঞ্জ হিসেবে পরিচিত, অর্থাৎ প্রাকৃতিকভাবেই সুন্দরবন একসময় হারিয়ে যাবে। বাট দ্য সায়েন্টিস্ট সেইড, কিন্তু বিজ্ঞানীদের মতে দ্য কারেন্ট রিট্রিট অফ দি ম্যানগ্রোভ ফরেস্ট অন দি সাউদার্ন কোস্টলাইন ইজ নট নর্মাল, অর্থাৎ দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুন্দরবন যেভাবে কমে যাচ্ছে, যে উপকূলীয় অঞ্চল যে হারে কমছে, কিন্তু সেটি আবার স্বাভাবিক নয়। আমি আবার বলি, সুন্দরবন প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে, এটা একসময় প্রাকৃতিকভাবে আবার হারিয়েও যাবে, কিন্তু সাউদার্ন কোস্টলাইন যেভাবে কমে যাচ্ছে এটাকে স্বাভাবিক বলা যাবে না, এটা একটি অস্বাভাবিক প্রক্রিয়া। The causes for increasing coastline retreat other than direct anthropogenic ones. Anthropogenic হচ্ছে মানব ঘটিত। আমরা জানি সুন্দরবন নানা কারণে কমে যাচ্ছে, তার মধ্যে মানব ঘটিত কিছু কারণ আছে, আবার কিছু কারণ হচ্ছে প্রাকৃতিক। তো এখানে বলছে মানব ঘটিত কারণ ছাড়া আরও যে কারণগুলো আছে সুন্দরবন বা উপকূলীয় অঞ্চল কমে যাওয়ার পিছনে, সেটা হচ্ছে ইনক্রিজড ফ্রিকোয়েন্সি অফ স্টর্ম সার্জ, ঘন ঘন জলোচ্ছ্বাস হওয়া, অ্যান্ড আদার এক্সট্রিম ন্যাচারাল ইভেন্টস, অন্য যে প্রাকৃতিক ঘটনাগুলো আছে সেগুলোর সাথে সাথে আরও আছে রাইজেস ইন দ্য সি লেভেল, সমুদ্রের উচ্চতা কমে যাওয়া, অ্যান্ড ইজ ইনক্রিজড স্যালিনিটি, এবং লবণাক্ততা বৃদ্ধি পাওয়া, হুইচ ইনক্রিজেস দি ভালনারেবিলিটি অফ ম্যানগ্রোভস, এবং এই জিনিসগুলো হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের ধ্বংসের ঝুঁকিটা বাড়িয়ে দিচ্ছে। Our results indicate a rapidly retreating coastline that আমাদের এই ফলাফল থেকে, গবেষণা লব্ধ ফলাফল থেকে এটা বোঝা যাচ্ছে যে that cannot be accounted for by the regular dynamics of the Sundarbans. ডাইনামিক্স হচ্ছে প্রাকৃতিক একটা গতি,
অর্থাৎ আমি এটাকে এইভাবে বলতে পারি, সুন্দরবন সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে এবং এটা প্রাকৃতিকভাবে হারিয়ে যাবে, কিন্তু হারিয়ে যাওয়াটা হচ্ছে একদিনে হবে না, ধীরে ধীরে এটা হারাতে থাকবে। এই যে বৃদ্ধি বা কমে যাওয়া, এটা হচ্ছে ন্যাচারাল ডাইনামিক্স। কিন্তু সুন্দরবন যেইভাবে কমছে বা যে কোস্ট লাইন যেই হারে কমছে, এটাকে আমরা সাধারণ বা নর্মাল ডাইনামিক্স বলতে পারি না, বা এটাকে আমরা স্বাভাবিক প্রক্রিয়াও বলতে পারি না। ডিগ্রেডেশন ইজ হ্যাপেনিং ফাস্ট, অবনতিটা খুব দ্রুত ঘটছে। উইকেনিং দিস ন্যাচারাল শিল্ড ফর ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ, ন্যাচারাল শিল্ড প্রাকৃতিক সুরক্ষা, অর্থাৎ তোমরা জানো সুন্দরবন আমাদেরকে নানা ধরনের জলোচ্ছ্বাস এবং সাইক্লোন থেকে রক্ষা করে। তো এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার জন্য একটা শিল্ড হিসেবে কাজ করে, ঢাল হিসেবে কাজ করে। আর যখন এই ম্যানগ্রোভ ফরেস্টটা ধ্বংস হয়ে যাচ্ছে বা কোস্ট লাইন রিট্রিট করছে, তো এর রিট্রিটের সাথে সাথে এই ন্যাচারাল শিল্ডটাও আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। আশা করি তোমরা খুব ভালো বুঝতে পেরেছ। অ্যাজ হিউম্যান ডেভেলপমেন্ট থ্রাইভস, মানুষের উন্নতির সাথে সাথে, অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার কন্টিনিউস টু রাইজ, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, ন্যাচারাল প্রোটেকশন ফ্রম দ্য টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোনস ইজ বিং ডিগ্রেডেড অ্যাট অ্যালার্মিং রেটস, অর্থাৎ টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোনস থেকে প্রাকৃতিক সুরক্ষাটা দিন দিন কমে যাচ্ছে। দিস উইল ইনএভিটেবলি লিড টু স্পেসিস লস, আর এই কারণে স্পেসিস লস হচ্ছে প্লান্টস অ্যান্ড অ্যানিমেলস, সুন্দরবনে যেই প্লান্টস আছে, গাছপালা আছে, অ্যানিমেলস আছে, সেগুলো একসময় হারিয়ে যাবে ইন দিস রিচলি বায়োডাইভার্স পার্ট অফ দি ওয়ার্ল্ড ইফ নাথিং ইজ ডান টু স্টপ ইট। এটা বন্ধ করার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া না হয়, তাহলে সুন্দরবন থেকে গাছপালা এবং অন্যান্য প্রাণীকুল একসময় হারিয়ে যাবে। দ্য সুন্দরবন ইজ এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট, সুন্দরবনকে বলা হচ্ছে ঝুঁকিপূর্ণ বাসস্থান বাঘের জন্যে। অন অফ অনলি এ হ্যান্ডফুল অফ রিমেনিং ফরেস্ট বিগ এনাফ টু হোল্ড সেভারেল 100 টাইগার্স, বলছে এই সামান্য একটু জায়গা, সামান্য একটা ফরেস্ট শয় শয় বাঘের আশ্রয় দেওয়ার জন্য যথেষ্ট নয়। টু লুজ দি সুন্দরবনস উড বি টু মুভ এ স্টেপ ক্লোজার টু দি এক্সটিংশন, এক্সটিংশন হলো বিলুপ্তি, অফ দিস ম্যাজেস্টিক অ্যানিমেলস, অর্থাৎ যদি এইভাবে চলতে থাকে, বাঘের বাসস্থান যদি নষ্ট হয়, তাহলে আবার হলো টু লুজ দি সুন্দরবনস, এবং সুন্দরবন যদি হারিয়ে যায়, তাহলে বাঘের ধ্বংসের ক্ষেত্রে আমরা আরও একটা স্টেপ এগিয়ে গেলাম, আর সেটা এখানে বলা হচ্ছে। এ কথা বলছে সেইড জেডএসএল টাইগার এক্সপার্ট সারা ক্রিস্টি। আশা করি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ আমাদের এই প্যাসেজটি। এখন আমরা চলে যাব কোশ্চেন আনসারে। তোমরা জানো প্যাসেজ থেকে 5টি কোশ্চেন থাকে, 5টি কোশ্চেনের জন্য 10 মার্কস। তুমি যদি সুন্দরভাবে আনসারগুলো লিখতে পারো, ডাইরেক্ট কপি যদি না করো, নিচ থেকে যদি আনসার করতে পারো, তাহলে তুমি 10-এর ভিতরে 8-9 পেতে পারো। আর সরাসরি কপি করলে তুমি খুব কম নাম্বার পাবে। তো তুমি ফলো করো, বা তোমরা ফলো করো, দেখবে যে আমরা কিভাবে আনসারগুলো লিখছি, এবং তোমরা যদি এগুলো ফলো করতে পারো, তাহলে তোমরাও সুন্দর করে আনসারগুলো লিখতে পারবে। তো চলো কোশ্চেন আনসারগুলো দেখি আমরা। নাম্বার এ, হাউ ডাজ এ ম্যানগ্রোভ ফরেস্ট ডিফার ফ্রম এ নর্মাল ফরেস্ট? এখানে বলা হচ্ছে নর্মাল ফরেস্ট থেকে, অর্ডিনারি ফরেস্ট থেকে ম্যানগ্রোভ ফরেস্ট কোন দিক দিয়ে আলাদা, বা ম্যানগ্রোভ ফরেস্ট কেন আলাদা? আনসার হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট গ্রোস অন এ কোস্টাল এরিয়াস। ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হয় বা জন্মায় কোস্টাল, উপকূলীয় অঞ্চলে, অর ইন স্যালাইন ওয়াটার, লবণাক্ত পানিতে বা ওই সাইটে। ট্রিস অফ ম্যানগ্রোভ ফরেস্ট ক্যান সার্ভাইভ ইন স্যালিনিটি, আর ম্যানগ্রোভ ফরেস্টের গাছগুলো তোমার স্যালিনিটি, লবণাক্ত পানির মধ্যে থাকতে পারে, অ্যান্ড লং স্ট্যান্ডিং ওয়াটার, অনেক দিন পানির মধ্যে থাকতে পারে। যদি বন্যার কারণে, অন্য কারণে, জোয়ারের কারণে জঙ্গলের ভিতরে পানি ঢুকে যায়, হ্যাঁ, তারপরেও গাছগুলো মরে যায় না, যেটা অন্য গাছের ক্ষেত্রে বা সাধারণ বনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। whereas ট্রিস ইন নর্মাল ফরেস্ট, আর যেখানে সাধারণ জঙ্গলের বা বনের গাছগুলো ক্যান নট সার্ভাইভ, বাঁচে না, ইন স্যালিনিটি, লবণাক্ত পানিতে, অর লং স্ট্যান্ডিং ওয়াটার, অথবা দীর্ঘদিন যদি পানি
আটকে থাকে, বদ্ধ থাকে, তাহলে গাছ মারা যায়। বি নাম্বার, হোয়াট ইজ দ্য রেট অফ ইরোশন অ্যাকর্ডিং টু দি নিউ স্যাটেলাইট স্টাডিজ? নিউ স্যাটেলাইট স্টাডিজের হিসাবে ইরোশন রেটটি কেমন? এখানে দেখো আমরা আনসারটি সাজিয়েছি। অ্যাকর্ডিং টু দি নিউ স্যাটেলাইট স্টাডিজ, দ্য রেট অফ ইরোশন ইজ অ্যাজ মাস অ্যাজ 200 মিটার এ ইয়ার। আশা করি বুঝতে পেরেছ। সি নাম্বার, হোয়াট আর দি অ্যানথ্রোপোজেনিক রিজনস? অ্যানথ্রোপোজেনিক আমি আগেই বলেছি, মানব ঘটিত রিজনস অফ দি কারেন্ট কোস্টলাইন রিট্রিট। চলমান কোস্টলাইন রিট্রিটের ক্ষেত্রে মানুষের কি দায় আছে বা মানব ঘটিত কারণগুলো কি? এটার সরাসরি উত্তর আসলে প্যাসেজে নাই, তবে সম্পূর্ণ প্যাসেজ পড়লে একটু ধারণা পাওয়া যায়। ওই ধারণা থেকে আনসারটা এখানে সাজানো হয়েছে। আনসারটা এমন হতে পারে, এক্সপ্যানশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট অ্যান্ড গ্লোবাল টেম্পারেচার রাইজ ডিউ টু ভেরিয়াস পলিউশনস আর দি অ্যানথ্রোপোজেনিক রিজনস ফর কারেন্ট কোস্টলাইন রিট্রিট। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরাও এভাবে লিখবে। ডি নাম্বার, হোয়াট মেক্স দি সুন্দরবনস এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট? কোন জিনিসটি সুন্দরবনকে ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট বলা হচ্ছে? উত্তর হচ্ছে র্যাপিড কোস্টলাইন রিট্রিট, ইরোশন, রাইজিং সি লেভেলস অ্যান্ড স্টর্ম সার্জেস মেক দি সুন্দরবনস এ ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট। আশা করি বুঝতে পেরেছ। তো আমরা আবারও দেখি, র্যাপিড কোস্টলাইন রিট্রিট, ইরোশন অর্থাৎ দ্রুত কোস্টলাইন হ্রাস পাওয়া, ইরোশন ভাঙন, রাইজিং সি লেভেলস সমুদ্রের উচ্চতা বেড়ে যাওয়া, অ্যান্ড স্টর্ম সার্জেস জলোচ্ছ্বাস মেক সুন্দরবনস ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট। এই জিনিসগুলো সুন্দরবনকে ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেট হিসেবে ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেটে পরিণত করেছে। পরের ই নাম্বার, হোয়াট ফ্যাক্টরস উইল লিড টু স্পেসিস লস ইন দি সুন্দরবনস? সুন্দরবনে কোন বিষয়টি স্পেসিস লসের কারণ হইতে পারে? স্পেসিস লস আমি আগেই বলেছি, প্রাণীকুল ধ্বংস অথবা গাছপালা ধ্বংস হয়ে যাওয়ার কারণ। এক্সপ্যানশন অফ হিউম্যান ডেভেলপমেন্ট, গ্লোবাল টেম্পারেচার রাইজ, ডিগ্রেডেশন অফ ন্যাচারাল প্রোটেকশন ফ্রম টাইডাল ওয়েভস অ্যান্ড সাইক্লোনস at alarming rate will lead to species loss in the সুন্দরবনস। কি বুঝতে পেরেছো তো, তাই না? অবশ্যই বুঝতে পেরেছো, আমি আশা করি। আমি চেষ্টা করেছি তোমাদেরকে সুন্দরভাবে আনসারগুলো বোঝানোর জন্য এবং আমি শিওর তোমরাও আনসারগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা লেসনের শেষ পর্যায়ে, আমরা আর বেশি বাড়াবো না। যদি কোথাও বুঝতে প্রবলেম হয়ে থাকে তুমি বা তোমরা তোমাদের সাবজেক্ট টিচারকে জিজ্ঞেস করবে, অথবা আমাকেও এই ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করতে পারো, আমি সেখানে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।